আচ্ছা, আজকে আমরা প্রবলেম সলভিং থিওরি, হ্যাঁ, সমস্যা সমাধানের থিওরি, এই প্রবলেম সলভিং থিওরিটা আজকে আমরা বুঝব। প্রবলেম সলভিং থিওরি, ঠিক আছে। আমাদের বর্তমান যুগে আমাদের কি হয়েছে? বর্তমান যুগ হলো আধুনিক যুগ। এদিকে খেয়াল করবে, বর্তমান যুগ হলো আধুনিক যুগ, বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ। এবং বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ হওয়ার কারণে কি হচ্ছে? বিজ্ঞান প্রযুক্তির যুগ হওয়ার কারণে উন্নত সমস্ত জিনিসপত্র বা বৈজ্ঞানিক জিনিসপত্র আমাদের তৈরি হচ্ছে। আর যত উন্নত জীবন জিনিসপত্র তৈরি হচ্ছে, তত আমাদের জীবন জটিল হয়ে পড়েছে। হ্যাঁ, আজকে দেখো না, করোনার কারণে আমাদের জীবন স্বাভাবিক জীবনটা কতটা জটিল হয়ে পড়েছে। স্বাভাবিক জীবনযাত্রা করাটা কতটা সমস্যার মধ্যে আমরা পড়েছি। তো মানুষ প্রতিটা মুহূর্তে কিন্তু না কোনো সমস্যা পড়তে থাকে, এবং কোনো না কোনো সমস্যা মানুষ কিন্তু পড়তেই থাকে, ঠিক আছে। কারণ প্রকৃতির কোলে আমরা যখন বাস করি, তখন প্রকৃতিকে অনেক সময় অবজ্ঞা করে বা আমাদের বৈজ্ঞানিক চিন্তাভাবনার দ্বারা বা নিজেরা আধুনিক হয়ে বা বৈজ্ঞানিক জিনিসপত্র তৈরির মধ্যে দিয়ে কি হচ্ছে, আমাদের জীবনযাত্রা হয়েছে অত্যাধিক জটিল। এবং জটিল এত জটিল হয়ে পড়ছে যে আমাদের বিভিন্ন সমস্যা আমাদের সামনে হচ্ছে বারবার আসছে। তো সেই সমস্যাকে সমাধান করে, এদিকে খেয়াল করবে, সেই সমস্যাকে সমাধান করে আমাদের কিন্তু এগোতে হবে, সামনের দিকে এগোতে হবে। সমস্যাকে আমরা যদি সমাধান না করে এগোতে চাই বা সমস্যার যদি সমাধান না করি, তাহলে কিন্তু আমরা কিন্তু আমাদের অস্তিত্ব আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। যারা সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে, ঠিক আছে, সমস্যার সমাধান করে এগিয়ে যারা যেতে পারেনি, তারা কিন্তু সেই সমস্ত প্রাণী কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। তাহলে আমাদের সামনে যত আমরা সামনে এগাবো, তত আমাদের সামনে সমস্যা আসতেই থাকবে। এই সমস্যার সমাধান করাটাই কিন্তু সবচেয়ে শ্রেয়। বোঝা গেল? এবার সমস্যার সমাধানটা কিভাবে করা যাবে? হ্যাঁ, সমস্যা যাতে একটা শিশু, আমরা প্রত্যেকেই সমস্যার সমাধান করি, হ্যাঁ। তাহলে আমরা যখন শিক্ষা দেব, তখন আমাদের শিশুদের আমরা যখন শিক্ষা দেবো, তখন আমাদের মাথায় রাখতে হবে যে আমার এই শিশুটা ভবিষ্যৎ জীবনে কীভাবে প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা ধাপে সে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে, যাতে স্বাধীনভাবে সে সমস্যার সমাধান করতে পারে। হ্যাঁ, কারো সাহায্য ছাড়াই যাতে সে সমস্যার সমাধান করে উঠতে পারে। হ্যাঁ, সেই শিক্ষাটাই কিন্তু আমাদের দেওয়া উচিত। আর আমরা যদি স্বাধীনভাবে শিশুটাকে শিখাতে পারি যে সে কীভাবে স্বাধীন চিন্তার মধ্যে দিয়ে কীভাবে সে সমস্যার সমাধান করে সে এগিয়ে যাবে, সেটা সে যদি স্বাধীনভাবে করার ক্ষমতা অর্জন করতে পারে, তখনই কিন্তু শিক্ষণ সম্ভব বা তখনই শিক্ষণ হয়, নাহলে শিক্ষণ কিন্তু হয় না। তাহলে সমস্যা সমাধানের মাধ্যমে যা আমরা যে শিক্ষাটা অর্জন করি, সেটাকেই বলছে প্রবলেম সলভিং থিওরি, ঠিক আছে। এই প্রবলেম সলভিং থিওরিতে থর্নডাইকের নাম তোমাদের বলেছি, বিখ্যাত আমেরিকান মনোবিদ E.L. থর্নডাইক, বিখ্যাত আমেরিকান মনোবিদ E.L. থর্নডাইক 1899 সালে অ্যানিম্যাল ইন্টেলিজেন্স নামক বইতে শিখন সম্পর্কিত চিন্তাধারা প্রকাশ করেন, ঠিক আছে। হ্যাঁ, এবং তিনি দেখান যে কিভাবে সহজেই আমাদেরকে শিক্ষকদেরকে তিনি বোঝাতে চান, শিক্ষকদেরকে তিনি বলতে চান যে আপনারা শিক্ষার্থীদের যখন শেখাবেন, তাদেরকে এমনভাবে শিক্ষাটা দেবেন, এমন পদ্ধতিতে শিক্ষাটা দেবেন, যাতে তারা স্বাধীনভাবে তাদের সামনে আসা যে সমস্যা, সেই সমস্যার সমাধান তারা যেন নিজেরাই করতে পারে, ঠিক আছে। সহজেই কিভাবে শিক্ষাটা দিবেন, হ্যাঁ, তার একটা উদাহরণ দিয়ে বা একটা পরীক্ষা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন, যে আমরা আমাদের শিক্ষার্থীদের কিভাবে আমরা কি করতে পারি, শেখাতে পারি, ঠিক আছে। বা আমরা কিভাবে, টিচাররা কিভাবে শেখাবো শিক্ষার্থীদের,
অর্থাৎ শিক্ষার্থীকে আপনি থন্ডাইট বলতে চাইছে শিক্ষার্থীকে শুধু আপনি সবই আপনি সমাধান করে দেবেন, তাহলে সেই শিক্ষার্থী কিন্তু প্রকৃত শিক্ষা সে পাবে না। আপনার কাজ হলো তার সামনে বিভিন্ন নতুন নতুন সমস্যাকে তুলে ধরা এবং সেই সমস্যার মধ্যে তাকে ছুঁড়ে ফেলে এবং তাকে ক্রিয়া করতে দেওয়া, যে সে নিজে থেকে স্বাধীন চিন্তার মধ্যে দিয়ে যেন সে সমাধানটা করতে পারে। আর যখনই সে সমাধান করতে পারবে তখনই কি হবে, সে শিখবে। সমস্যায় পড়বে, সমাধান করবে, তখনই সে শিখবে। তো এই সমস্যা সমাধানের মধ্যে দিয়েও কিন্তু শেখা যায়, হ্যাঁ, এবং সেই শেখাটা কিন্তু স্থায়ী হয়। তবে আপনার কাজ কি? আমাদের মানে টিচারদের কাজ হলো, শিক্ষকদের কাজ হলো শিক্ষার্থীকে সমস্যার মধ্যে যখন ফেলে দেওয়া হবে সেই শিক্ষার্থীকে গাইড করা, যাতে সে কোনো বিপদে না পড়ে, আর এবং তাকে একটু গাইড করা যাতে সে সেই সমাধানের দিকে এগোতে পারে। কিভাবে দেখো, একটা পরীক্ষা করিয়েছে, হ্যাঁ, ইয়ার থর্নডাইক তো আমাদের অনেক কিছু নিয়ে পরীক্ষা করেছেন, মানে অনেক প্রাণীদের নিয়ে পরীক্ষা করেছেন। হ্যাঁ, এই পরীক্ষাটা তিনি কোন কোন প্রাণীদের নিয়ে করেছেন? তিনি মাছ, মুরগি, বিড়াল, কুকুর প্রভৃতিকে নিয়ে পরীক্ষা করেছেন। ইয়ার থর্নডাইকের আমি বিড়ালের পরীক্ষাটা দেখাবো। তার আগে দুটো শব্দ আমি আগে বোঝাবো, উদ্দীপক কি আর প্রতিক্রিয়া কি, এই জিনিসটা আমি আগে বলবো। আমি প্রথমেই তোমাদের অনুবর্তন শেখাতে গিয়ে উদ্দীপক কি জিনিস সেটা আমি বলেছি, ঠিক আছে, আর প্রতিক্রিয়া কি জিনিস সেটাও বলেছি, ঠিক আছে। এইবার বলছে উদ্দীপক এবং প্রতিক্রিয়া। সাপোজ ধরো নাও শিক্ষক মহাশয় ক্লাসে ঢুকলেন, ক্লাসে ঢুকে তিনি বোঝাতে শুরু করছেন, দেখা যাচ্ছে কিছু ছেলে মেয়ে ডিস্টার্ব করছে বা কিছু ছেলে মেয়ে মনোযোগ সহকারে শুনছে না, ঠিক আছে। তখন শিক্ষক মহাশয় বেঞ্চের উপরে একটা বাড়ি, এই যে বেঞ্চের উপরে একটা বাড়ি দিল, এই বাড়িটা যখনই দিল তখন গোটা ক্লাস কিন্তু সজাগ হয়ে গেল, ঠিক আছে, গোটা ক্লাস কিন্তু সজাগ হয়ে গেল। হ্যাঁ, কি সজাগ হলো, কি ব্যাপার স্যার তখন বলে গেল। এই যে বাড়িটা দিল, এই বাড়িটা দেওয়ার ফলে এটা হলো উদ্দীপক, এটা হলো উদ্দীপক। আর গোটা ক্লাস একসঙ্গে যে সজাগ হয়ে গেল এটা হলো প্রতিক্রিয়া। তাহলে উদ্দীপক কি জিনিস আর প্রতিক্রিয়া কি জিনিস সেটা আমরা জানলাম। বলছেন থর্নডাইক বলছেন উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যত ভালো সংযোগ স্থাপন হবে তত শিক্ষার্থী সহজেই কি হবে, সমস্যার সমাধান করতে পারবে, ঠিক আছে। আর এই উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যে সংযোগ সাধন, সেই সংযোগ সাধনের মধ্যে দিয়েই থর্নডাইক সমস্যা সমাধানের যে থিওরি, প্রবলেম সলভিং যে থিওরি, সেই থিওরি আমাদের কিন্তু সামনে তুলে ধরেছে। উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যে সংযোগ, বলে থর্নডাইক তার তত্ত্বে উদ্দীপক ও প্রতিক্রিয়ার বন্ধনকে শারীরবৃত্তীয় তত্ত্বের দ্বারা ব্যাখ্যা করেছেন। শারীরবৃত্তীয় তত্ত্বের দ্বারা ব্যাখ্যা করেছেন, হ্যাঁ, শারীরবৃত্তীয় তত্ত্ব অর্থাৎ মানে স্নায়ু, আমাদের মধ্যে যে স্নায়ু আছে সেই স্নায়ুর কারণে তো আমরা হলো যে উত্তেজিত হই বা বুঝতে পারি। সেই শারীরবৃত্তীয় তত্ত্বের দ্বারা তিনি কি করেছেন, এই উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যে বন্ধন বা সংযোগ, সেই সংযোগকে তিনি ব্যাখ্যা করেছেন। ক্লিয়ার? থর্নডাইক বলছেন উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের মধ্যে দিয়ে আমাদের সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে বা সমস্যার সমাধান করতে হবে, ঠিক আছে। ক্লিয়ার? উদ্দীপক কি জিনিস ক্লিয়ার, প্রতিক্রিয়া কি জিনিস ক্লিয়ার। উদ্দীপক আমি বললাম, প্রতিক্রিয়া আমি বললাম। আরো সহজভাবে বলতে গেলে যে টর্চের আলো যদি চোখে পড়ে তাহলে চোখের পাতা বন্ধ হবে। টর্চের আলো হলো উদ্দীপক আর পাতা যে বন্ধ হচ্ছে সেটা হলো প্রতিক্রিয়া, ঠিক আছে। হাতটা নামাও, আকাশ সোজা হবে। ক্লিয়ার? এইবার আমরা থর্নডাইকের পরীক্ষাটা দেখব। পরীক্ষাটা খুব সহজ, ভালো করে দেখো। এই যে বক্সটা আমি দেখতে পাচ্ছ, তোমরা যে বক্সটা তোমরা দেখতে পাচ্ছ, সেই বক্সটাকে বলা হচ্ছে পাজল বক্স, ঠিক আছে, যেটা আমাদের আকাশ এঁকেছে। তো এই যে পাজল বক্স, এই যে বক্সটা, এই বক্সের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। বক্সের বৈশিষ্ট্যটা কি? বক্সটা হলো খাঁচার মতো ঘেরা, দেখো
খাঁচার মতো হলো। আর তার বক্সের ভেতর থেকে দরজা আছে, ভেতর থেকে বাইরে আসার একটাই মাত্র পথ রয়েছে, ঠিক আছে। আর সেই পথটা এমনি এমনি খুলবে না। সেই পথটা খোলার জন্য বক্সের ভেতরে একটা বোতাম অথবা বোতাম বলতে পারো, লিভার বলতে পারো যেটাকে, অথবা একটা দড়ি রয়েছে। সেই বোতামে চাপ বা দড়িতে চাপ করলে তবে বক্সের দরজাটা খুলে যাবে। এটাকে বলছে পাজল বক্স, ঠিক আছে। আর এটা হলো বিড়াল। আর এই যে পাত্রটা দেখছো, এই পাত্রটার মধ্যে কিছু মাছ রয়েছে, ঠিক আছে। এবার হলো কি, থর্নডাইক কি করলেন, থর্নডাইক বিড়ালটিকে, এই যে বিড়ালটা, এই বিড়ালটাকে দেখছো যে বিড়ালটিকে কি করলেন, ক্ষুধার্ত একটা বিড়ালকে তিনি কি করলেন এই বক্সের মধ্যে ঢোকালেন। ক্ষুধার্ত বিড়াল, ঠিক আছে, ক্ষুধার্ত বিড়ালকে এই বক্সের মধ্যে ঢোকালেন, ঠিক আছে। ঢোকানোর পর তারপরে তিনি পাত্রে মাছটা নিয়ে আসলেন। নিয়ে আসার পর কি দেখা যাচ্ছে বিড়াল মাছ নিয়ে আসার সঙ্গে সঙ্গে মাছের গন্ধ তো বিড়ালের নাকে যাবে, বিড়ালের নাকে মাছের গন্ধ গেছে, ঠিক আছে, বিড়ালের নাকে মাছের গন্ধ গেছে। এবার এই যে যখনই মাছের গন্ধ বিড়ালের নাকে গেছে, তার মধ্যে বিড়াল ক্ষুধার্ত, তাহলে বিড়াল কতটা ছটফট করছে বুঝতে পারছো। কিসের জন্য, এই বক্স থেকে বাইরে বেরিয়ে আসে। তো তার জন্য বিড়াল কি করবে, এই যে গন্ধটা গেল মাছের গন্ধ, এটা উদ্দীপক। এবার বিড়ালের উদ্দীপকটা যখনই বিড়ালের নাকের কাছে গেল, তখন বিড়াল কি করবে, ছটফট করবে, কিসের জন্য, বাইরে আসে, সে প্রতিক্রিয়া করবে। কি প্রতিক্রিয়া করলো, সে দৌড়াতে শুরু করলো, সে এই রডের ফাঁক দিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করলো, সে জাম্প মেরে বাইরে বেরোনোর চেষ্টা করলো, বিভিন্ন রকমের একটার পর একটা সে প্রতিক্রিয়া করতে থাকে, ঠিক আছে। এই প্রতিক্রিয়া করতে করতে হঠাৎ করে বিড়ালের কি হলো, লিভারে বা ওই দড়িতে চাপ পড়ল, আর সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। আর দরজাটা খুলে যাওয়ার পরে সে বাইরে বেরিয়ে এসে মাছটা খেয়ে নিল। অর্থাৎ এখানে উদ্দীপক আর প্রতিক্রিয়ার মধ্যে একটা সংযোগ স্থাপন হয়েছে, তাই না। আর সেই সংযোগের কারণে কিন্তু বিড়ালটা সামনে যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান। যদি উদ্দীপক না থাকতো, বিড়ালটাকে বিড়ালটা খাঁচার মধ্যে বসে থাকতো। উদ্দীপকের কারণে কি হলো, বিড়ালটা যখনই উদ্দীপকের সঙ্গে সংযোগ স্থাপন হলো, সঙ্গে সঙ্গে বিড়ালটা বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে। বাইরে বেরিয়ে আসার চেষ্টা করতে গিয়ে দেখছে সমস্যাটা কি, সমস্যাটা হলো বাইরে বেরোনোর কোনো পথ সে পাচ্ছে না। তখন সে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া করতে করতে হঠাৎ করে লিভারে চাপ করলো বা বোতামে চাপ করলো বা দড়িতে চাপ করলো, আর দরজাটা খুলে গেল। খুলে গিয়ে কি হলো, খুলে গিয়ে সে বাইরে বেরোলো। তাহলে উদ্দীপক আর প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপন হলো বলেই, প্রতিক্রিয়া করলো বলে দরজাটা খুললো, প্রতিক্রিয়া না করে দরজাটা খুলতো কি, খুলতো না, তার সমস্যার সমাধান হতো। অর্থাৎ এখানে কি হচ্ছে, বিড়ালটার চাহিদা, এক পাশে বিড়ালটার চাহিদা, হ্যাঁ, এক পাশে বিড়ালটার চাহিদা আর এক পাশে খাদ্য, আর মাঝখানে বাধা। সেই বাধাটাকে বা সমস্যা, সেই সমস্যাটাকে সে সমাধান করে সে খাদ্যের কাছে পৌঁছাবে। ক্লিয়ার, বোঝা গেল। এবার কি হলো, দ্বিতীয় দিন দেখা গেল, দ্বিতীয় দিন যখন আবার বিড়ালটাকে ওইভাবে রাখা হলো, দ্বিতীয় দিনে দেখা গেল বিড়ালটা কি করলো, আগে যে সমস্ত প্রতিক্রিয়া করছিল সেই প্রতিক্রিয়াগুলোর মধ্যে কিছু প্রতিক্রিয়া ভুল ছিল, যেমন চারিদিকে দৌড়ানো ভুল ছিল। তো ও বিড়ালটা মনে মনে কিন্তু উদ্দীপকের সঙ্গে বিড়ালের একটা বিশাল একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, হ্যাঁ, একটা সংযোগ তৈরি হয়ে গেছে। সংযোগ তৈরি হওয়ার কারণে বিড়ালটা কিন্তু কি হবে, যে সমস্ত ভুল প্রতিক্রিয়া সে করছিল, সে যেগুলো তার কাছে মনে হয়েছে যে এগুলো ভুল প্রতিক্রিয়া ছিল, সেই ভুল প্রতিক্রিয়াগুলোকে সে কিন্তু আর করবে না। যে নির্ভুল প্রতিক্রিয়াগুলোর মধ্যে দিয়ে তার দরজাটা খুলেছে, সেই নির্ভুল প্রতিক্রিয়ার দিকে সে কিন্তু মনোযোগ দেবে এবং সেইটা করতে গিয়ে আবার দরজাটা খুলবে, দরজাটা খুলে আবার সে কি করবে, দরজাটা খুলে আবার সে বাইরে বেরিয়ে আসবে, বাইরে বেরিয়ে এসে সে খাবারটা খাবে, ঠিক আছে। হ্যাঁ, এবার দ্বিতীয় দিনে কি লক্ষ্য করা গেল, দ্বিতীয় দিনে লক্ষ্য করা গেল ওই যে কিছু ভুল প্রতিক্রিয়া সে ভুল প্রতিক্রিয়াকে সে পরিত্যাগ করলো। এর কারণে কি হলো, প্রথম দিন বিড়ালটার যা সময় লেগেছিল,
দ্বিতীয় দিন কিন্তু বিড়ালটা তার থেকে কম সময় লাগবে। এইবার তৃতীয় দিন যদি আবার তাই করা হয় ওই একই প্রক্রিয়া, তাহলে তৃতীয় দিন বিড়ালটা দেখবে যে দ্বিতীয় দিনের মধ্যে দ্বিতীয় দিনে যে প্রতিক্রিয়াগুলো করেছিল সেই প্রতিক্রিয়ার মধ্যে কিছু ভুল প্রতিক্রিয়া সে বুঝতে পারবে যে এই প্রতিক্রিয়াতে দরজা খুলে দেবে। ওই প্রতিক্রিয়াগুলোকে আবার বাদ দেবে, আবার নির্ভুল প্রতিক্রিয়া থেকে এগিয়ে যাবে। তৃতীয় দিনের সময়টা আরো কম হবে। যতবার রিপিট করা হবে ততবার সময়টা আস্তে আস্তে কম লাগবে এবং উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে সংযোগটা এতটাই দিয়ে হবে সে আস্তে আস্তে একেবারে নির্ভুল প্রতিক্রিয়া সে করতে যাবে এবং একটা সময় খুব সহজেই কি হবে, খুব অল্প সময়ের মধ্যে সে দরজাটা খুলে খাবারের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তাই এই থন্ডাইক এটা কি বলছে দেখো, থন্ডাইক এটাকে বলছে যে এটাকে বলা হয় যে দেখো এটাকে যদি একটা কার্ডের মাধ্যমে আমি দেখাই তাহলে দেখো, হ্যাঁ এটা প্রথম দিন এটা হলো প্রথম দিন। ঠিক আছে, প্রথম দিন বিড়ালটা ধরো না 5 মিনিট সময় নেবে, কত 5 মিনিট সময় নেবে। হ্যাঁ, প্রথম দিন হতো 5 মিনিট সময় নেবে বাইরে নিয়ে আসতে। দ্বিতীয় দিন কি হবে, 1 মিনিট সময় কম বা 2 মিনিট সময় কম লাগবে। তো দ্বিতীয় দিনে হবে 3 মিনিট বা 4 মিনিট ধরো। তৃতীয় দিনে আরো কম সময় লাগবে, তাহলে হবে কত 3 মিনিট। ঠিক আছে, চতুর্থ দিনে হয়তো 2 মিনিট, পঞ্চম দিনে হয়তো 1 মিনিট। ঠিক আছে, যদি এইভাবে আমরা দেখতে থাকি তাহলে দেখবো আমরা খেয়াল করে যে প্রথম দিনে কত সময় লেগেছে, প্রথম দিনে 5 মিনিট সময় লেগেছে, তাই না? প্রথম দিনে 5 মিনিট সময় লেগেছে, তাই না? তাহলে আস্তে আস্তে যত দিন গেছে ততদিন কি হয়েছে, তার কি হয়েছে, সময়টা আস্তে আস্তে কম লেগেছে। এবার আস্তে আস্তে কিন্তু কমের দিকে যাচ্ছে, যাচ্ছে না? হ্যাঁ, এইটাকে বলছে টাইম কাপ। কি বলছে, টাইম কাপ। যে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ যত দৃঢ় হবে, উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ যত দৃঢ় হবে ততই কি হবে, সময়টা আস্তে আস্তে কম লাগবে। বোঝা গেল? তাহলে এই যে প্রচেষ্টা এবং ভুল সে কি হলো, এখান থেকে দেখলাম আমরা থন্ডাইক দেখালো যে বিড়ালটা এক এক করে ভুল প্রচেষ্টাগুলোকে বর্জন করতে শুরু করলো এবং সঠিক প্রচেষ্টার দিকে এগোতে শুরু করলো। তাহলে ভুল প্রচেষ্টাগুলোকে কি করলো, বাদ দিল এবং সঠিক প্রচেষ্টার দিকে এগোলো। তাহলে ভুল পরিত্যাগ করে কি সমাধানের দিকে সে এগোচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ, তো এইখান থেকে কি সিদ্ধান্তে আসলো তোমার থন্ডাইক যে প্রাণী প্রত্যক্ষভাবে সমস্যা সমাধানের মাধ্যমে শেখে। প্রাণী এই যে শিখছে, প্রাণী প্রত্যক্ষভাবে যখন সে সমস্যার সামনে পড়ে, এদিকে আমার দিকে তাকাও, প্রত্যক্ষভাবে যখন সমস্যার সামনের দিকে পড়ে কি করে, প্রত্যক্ষভাবে যখন সমস্যার সামনে এসে পড়ে তখন সে সেই সমস্যার সমাধান করতে গিয়ে মানুষ কিন্তু অনেক কিছু শেখে। ঠিক আছে, দ্বিতীয়ত এই শিখনের প্রাণীর অপ্রয়োজনীয় প্রচেষ্টাগুলি ধীরে ধীরে বর্জন করে। দ্বিতীয়ত দেখলাম যে প্রাণী যখন শিখতে শুরু করছে, যখন তার উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপন হচ্ছে, ধীরে ধীরে সে অপ্রয়োজনীয় যে প্রচেষ্টাগুলো সেগুলোকে সে আস্তে আস্তে বর্জন করছে, ত্যাগ করতে হবে। তো সময়টা কম লাগছে, বুঝতে পারো তো, সময়টা কম লাগছে। যদি যান্ত্রিক নিয়মে পুনরাবৃত্তি হয়, মানে বারবার যদি এই পরীক্ষাটা চালানো হয় বা বারবার যদি একই ঘটনা হয় তাহলে প্রথমে যা সময় লেগেছে তারপরে কম সময়। তৃতীয় হলো প্রাণী আত্মসক্রিয়তার মাধ্যমে শেখে। এখানে প্রাণীকে কেউ বলে দেয়, থন্ডাইক কিছু বলে দেয়নি, ও নিজের চেষ্টায় শিখছে। বোঝা গেল? এটাই হলো থন্ডাইকের প্রবলেম সলভিং থিওরি। বোঝা গেল? বা উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ সাধনের মাধ্যমে যে শিখন, সেই শিখন হলো আমাদের থন্ডাইকের প্রবলেম সলভিং থিওরি বা উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ সাধনের মধ্যে সমস্যা সমাধানের যে শিখন সেইটা। ক্লিয়ার? অসুবিধা আছে? এইটাই পরের দিন পড়া থাকবে তোমাদের। হ্যাঁ, এই নোটটা, যে নোটটা আমি বোঝালাম, যেটা আগে দিয়ে দিয়েছি, আর আজকে যেটা লিখলে সেইটা পরের দিন বোঝাবো তারপরে। ক্লিয়ার?